প্রিয় ছাত্রীরা, দশম শ্রেণীর গণিতের সপ্তদশ অধ্যায় বৃত্তের স্পর্শক অঙ্কন। বৃত্তের স্পর্শক অঙ্কন অর্থাৎ কোনো বৃত্তের স্পর্শক অঙ্কন আমরা কিভাবে করব। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক বা বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক সেটা আমরা দেখে নেব। প্রথমে একটি বৃত্ত অঙ্কন করলাম। যার কেন্দ্র মনে করো এই অকেন্দ্রীয় বৃত্তে কোন বিন্দুতে একটি স্পর্শক কিভাবে অঙ্কন করব। তাহলে কোনো বিন্দু বলতে পরিধির উপর যে কোনো বিন্দু, যে কোনো জায়গায় হতে পারে। আমি মনে করলাম এইখানে নিচে বা উপরে যে কোনো এক জায়গায় হতে পারে। এখানে এই পি বিন্দুতে আমরা একটি স্পর্শক অঙ্কন করব কিভাবে দেখো। ওপি যুক্ত করলাম। এবার তার আগে বলো, তোমরা একটা উপপাদ্য পড়েছ যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দু আমি ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। স্পর্শক এবং স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। এইটাকে কাজে লাগিয়ে আমি এই সম্পাদ্যটা অর্থাৎ এই স্পর্শক অঙ্কন করব। তাহলে এই যে ওপি একটি ব্যাসার্ধ, পি বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করতে চাই তাহলে পি বিন্দুটা স্পর্শকের উপর অবস্থিত অর্থাৎ স্পর্শক বিন্দুগামী এই ব্যাসার্ধটা। তাহলে কি করব, এই ওপির উপর একটি লম্ব অঙ্কন করব। ওপির উপর লম্ব অঙ্কন করতে গেলে কি করতে হবে তোমরা জানো, দুটো একই মানের চাপ কেটে নিলাম। প্রত্যেকটা তোমরা জানো 60 ডিগ্রি করে। এবার আমি 90 ডিগ্রি কোণ আঁকবো যেভাবে তোমরা জানো। এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ। এইটার নাম দিলাম এর একটি স্পর্শক হলো। স্পর্শক তাহলে পি বিন্দুটা হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত এবং ওপি হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর লম্ব। এই ধারণাকে কাজে লাগিয়ে স্পর্শক অঙ্কন করা হলো। এবার দেখো, যদি বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তে একটি স্পর্শক অঙ্কন করতে হয় তাহলে আমরা কি করব। এটা বৃত্তের বাইরে, বৃত্তের উপরে অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন এক নম্বর গেল। এক নম্বর বৃত্তের উপর অবস্থিত দু নম্বর বহিস্থ বিন্দুতে একটি বা দুটি স্পর্শক
একটা হতে পারে, দুটো হতে পারে। তাহলে তোরা একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র ও বাইরে মনে করে এখানে একটা বিন্দু আছে পি। এই পি থেকে আমরা বৃত্তের উপর দুটো স্পর্শক বা একটি স্পর্শক অঙ্কন করব। প্রথমে ওপি দিয়ে যুক্ত করব। যুক্ত করার পর ওপি দৈর্ঘ্যটাকে সমদ্বিখণ্ড করব, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করব। নিয়ম হচ্ছে অর্ধেকে বেশি ব্যাপারটা এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, একই মাপ নিয়ে এদিকে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করলাম। এইবার এই লম্ব সমদ্বিখণ্ডকে নাম দিলাম ইএফ। ইএফ ওপিকে মনে করো ডি বিন্দুতে ছেদ করে। এই ডি বিন্দুকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে মনে করে কি অর্ধবৃত্ত আঁকা হবে। তাহলে ডি বিন্দুতে বসিয়ে কেন্দ্র করে ওডি মাপ নিয়ে একটি অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্ত বৃত্তকে একটা জায়গায় ছেদ করে, অর্থাৎ একটি বিন্দু, সেই বিন্দুর নাম দিলাম এ। এবার এটি যুক্ত করলাম, যুক্ত করে এদিকে বাড়িয়ে দিলাম। তাহলে একটি স্পর্শক হলো কে এটি, একটি স্পর্শক হলো এই বৃত্তে। তাহলে কিভাবে করলাম? বাইরের বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যুক্ত করে একটি সরলরেখা পেলাম, তাকে সমদ্বিখণ্ড করলাম, লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করলাম। ডি বিন্দু এটা লম্ব সমদ্বিখণ্ড ওপিকে যেখানে ছেদ করেছে, অর্থাৎ ওপি মধ্যবিন্দু হচ্ছে ডি। এই ডি বিন্দুকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত আছে। সেই অর্ধবৃত্ত বৃত্তকে যেখানে ছেদ করবে সেই বিন্দু নাম দিলাম এ। এটি যুক্ত করে দেওয়া হলো, এটি হবে স্পর্শক, একটি স্পর্শক। এবার দুটি স্পর্শক কি করে হবে? এবার অর্ধবৃত্ত না এঁকে যদি আমি গোটা বৃত্ত আঁকতাম, অর্থাৎ এখানে থেমে না থেকে যদি আমি নিচে নামতাম, অর্থাৎ এটা একটা সম্পূর্ণ বৃত্ত। সম্পূর্ণ বৃত্ত হলে এখানেও আরেকটা জায়গায় ছেদ করে, এটার নাম দিলাম বি। বির সঙ্গে পিউ যুক্ত করব। এই বিপি একটি স্পর্শক হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটি স্পর্শক পেলাম। বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক হলো, আর বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কোন বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন হলো। আমরা একটা উপপাদ্য প্রমাণ করেছি যে এই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হয়, সেটা উপপাদ্যের সাহায্যে প্রমাণ করেছে। আর এখানে চিত্র অঙ্কন হলো, সম্পাদ্যের চিত্র অঙ্কন প্রমাণ দরকার হয় না। সম্পাদ্য অঙ্কনের সময় কোনো প্রমাণের দরকার হয় না, শুধুমাত্র ছবি এঁকে অঙ্কন চিহ্ন দিতে হবে। অঙ্কন চিহ্নটা মাস্ট। অঙ্কন চিহ্ন যদি কেউ না দিয়ে থাকে ভুল করে, অর্থাৎ অঙ্কন চিহ্ন না দিলে তার কিন্তু কোনো নম্বর হবে না। পুরো অঙ্কন সঠিক হলেও কোনো নম্বর হয় না। অর্থাৎ অঙ্কন চিহ্ন না দিলে একটা অর্থহীন ছবি পাওয়া যায়।
সেই অর্থহীন ছবির জন্য কোনো নম্বর বরাদ্দ থাকে না। তো এই ক্ষেত্রেও স্টেপ ওয়াইজ নম্বর থাকে সম্পাদ্য। এই ক্ষেত্রে নম্বর থাকে বৃত্ত আঁকার জন্য, প্রথম হচ্ছে বৃত্ত আঁকার জন্য, প্রথম বৃত্ত আঁকার জন্য 1 নম্বর থাকে। লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য 1 নম্বর থাকে। এই বৃত্ত আঁকার জন্য 1 নম্বর থাকে। এই লম্ব সমদ্বিখণ্ডক সঠিক আঁকার জন্য 1 নম্বর থাকে। এই অর্ধবৃত্ত আঁকার জন্য 1 নম্বর থাকে। এই বিন্দুটা সঠিক পাওয়ার জন্য 1 নম্বর থাকে। আর স্পর্শক অঙ্কন করার জন্য, এই স্পর্শক অঙ্কন করার জন্য 1 নম্বর। কেউ ধরো এটা অর্ধবৃত্ত বৃত্তকে শেষ করেছে, এই বিন্দুতে নাম দিল, কিন্তু এবি যুক্ত করলো না, স্পর্শক পেল না, সেক্ষেত্রে সে 1 নম্বর পাবে না। সেই জন্যই এই স্টেপ অনুযায়ী নম্বর থাকে। আর আগেরটার ক্ষেত্রে নম্বর থাকবে এভাবে, যে বৃত্ত আঁকার জন্য নম্বর থাকবে, ব্যাসার্ধটা আঁকার জন্য নম্বর থাকবে, এখানে লম্ব আঁকার জন্য, এখানে যে লম্ব আঁকা হয়েছে সেই লম্ব আঁকার জন্য নম্বর থাকবে, এবং স্পর্শক অঙ্কনের জন্য অর্থাৎ এবি যুক্ত করার জন্য নম্বর থাকবে। এইভাবেই নম্বরটা থাকবে। ঠিক আছে। এই স্পর্শক সংক্রান্ত যে সম্পাদ্য, স্পর্শক অঙ্কন, এই 2 ধরনের এখানে আছে। তোমরা বিভিন্ন ব্যাসার্ধ দেওয়া থাকবে, সেই ব্যাসার্ধের মাপ নির্দিষ্ট দেখে এবার স্পর্শক অঙ্কন করতে হবে। ব্যাসার্ধ মাপ নিয়ে প্রথমে বৃত্ত অঙ্কন করবে, তারপরে স্পর্শক অঙ্কনের পদ্ধতি অবলম্বন করে স্পর্শক অঙ্কন করবে। ঠিক আছে, থাকতে হবে আজ এই পর্যন্ত।